আমরা আলোচনা করছিলাম tally.erp9। তো এই tally.erp9 হচ্ছে একটা অ্যাকাউন্টিং প্যাকেজ। তো কোনো অ্যাকাউন্টিং প্যাকেজের নামে তো আর কোর্স নেম হতে পারে না, যে কারণে এই tally.erp9 যে কোর্স সেটা আমরা জানবো কোর্সের কী নাম। তো প্রথমেই আমরা জানবো কোর্স নেম। দেখুন কোর্স নেম লেখা আছে বেস্ট, যেটাকে বলছে বিজনেস এন্টারপ্রাইজ সলিউশন। মানে একটা বিজনেস চালাতে গেলে তার যাবতীয় সোর্স রিসোর্স সমস্তটাই আমরা এই কোর্সটার মধ্যে পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা জানবো কোর্স কন্টেন্টস সম্পর্কে। কোর্স কন্টেন্টস আমি দু রকমের দেখাচ্ছি, একটা হচ্ছে গিয়ে আপনাদের একটা কনসেপ্টের জন্য এবং একটা ডিটেলস কন্টেন্টস। তো দেখুন প্রথমে আমরা কোর্স কন্টেন্টসের মধ্যে পাবো, যেহেতু এটা একটা অ্যাকাউন্টিং প্যাকেজ, তো প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাকাউন্টসের ফান্ডা। তো ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টস, এই ফান্ডা জানা হলে এবার আমরা জানবো কীভাবে এটা কম্পিউটারে মেনটেন করতে হয়। অ্যাকাউন্টস মেনটেন হলে পরে এর সাথে রয়েছে স্টক মেনটেন পরে আমরা চাইলে এখানে ট্যাক্স ক্যালকুলেট করতে পারবো, ভ্যাট, টিডিএস, সার্ভিস ট্যাক্স। এছাড়া রয়েছে স্যালারি শিট প্রিপারেশন। আর এই টোটাল বিষয়টার উপরে দু রকমের পরীক্ষা হবে, একটা অনলাইন এবং একটা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই তাহলে মোটামুটি কন্টেন্টস। এবার এই কন্টেন্টসটাকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম যে ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টস থাকবে, এটাতে প্রায় 7 থেকে 8টা আমরা ক্লাস করবো আপ টু ফাইনাল অ্যাকাউন্ট অবধি। এটা হয়ে গেলে পরে এবার শুরু হবে কিভাবে সেটা ট্যালিতে করে। তো যখনই আমরা ট্যালিতে করব, তো প্রথমে আমরা জানবো ট্যালিটা কী জিনিস, কনসেপ্ট অফ ট্যালি, হোয়াট ইজ ট্যালি, ট্যালির কতগুলো ভার্সন আছে, হেড অফিস কোথায়, কোন কোন দেশে ট্যালিটা ইউজ করা হয়, ঠিক আছে, লেটেস্ট ভার্সন কী। তারপরে আমরা জানবো কীভাবে এটা কম্পিউটারে ইনস্টল করতে হয়, ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কম্পিউটারে কীভাবে ইনস্টল করে। ইনস্টল হলে পরে আমরা এখানে একটা কোম্পানি তৈরি করব, যে কোম্পানিতে আমরা সমস্ত কাজগুলো করতে পারবো। তাহলে কোম্পানি যখন তৈরি করা হয়ে যাবে, তো সেই কোম্পানির মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, যেমন সিকিউরিটি ফিচার্স আছে, পাসওয়ার্ড পলিসি যেটাকে বলছে। তারপরে আমরা জানবো ট্যালি.নেট ফিচার্স কীরকম না, ইন্টারনেটের মাধ্যমে আমি আমার কোম্পানিটাকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো। তো তাহলে আমাকে ট্যালি.নেট ফিচার্সটা অবশ্যই অরিজিনাল সফটওয়্যার হতে হবে, এটার মাধ্যমে আমরা কোম্পানিটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এই গেল তাহলে ট্যালি সংক্রান্ত। এবার আমরা জানবো কীভাবে এতে কাজ হয়। তাহলে নাম্বার 7-এ নর্মাল ভাউচার এন্ট্রির মধ্যে আমরা কাউকে টাকা দিচ্ছি পেমেন্ট, কারোর কাছ থেকে নিচ্ছি রিসিভ, ব্যাংকে টাকা দিচ্ছি বা ব্যাংক থেকে তুলে নিচ্ছি কন্ট্রা, আর নন ক্যাশ ব্যাংক যদি হয় তাহলে জার্নাল। এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার। এরপরে রয়েছে নন অ্যাকাউন্টিং ভাউচার। এই নন অ্যাকাউন্টিং ভাউচারের আমি এখানে শুধু একটা লিখেছি, এরকম 4টে রয়েছে, মেমোরান্ডাম, অপশনাল, পোস্ট ডেট, রিভার্সিং, সেটাও আমরা জানবো। আচ্ছা, এরপরে জানবো কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ক্যাটেগরি। না, কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ক্যাটেগরি কীরকম না, ধরে নেওয়া যাক আমি কোনো কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানির 4টে ব্রাঞ্চ আছে, তো কোন ব্রাঞ্চের জন্য কোন জিনিসটি কেনা হলো, তো যদি আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটেগরি অপশনটা অ্যাক্টিভ করে রাখি, তার মাধ্যমে আমরা ব্রাঞ্চের নাম এবং ডিপার্টমেন্ট সমস্তটাই উল্লেখ করতে পারবো। এরপরে আমরা এই পোর্শনটা পেলাম অ্যাকাউন্টস। এবার যাচ্ছি ইনভেন্টরিতে। তাহলে লেখা আছে ইন্ট্রোডাকশন অফ ইনভেন্টরি মানে কোনো আইটেমকে বোঝাচ্ছে, সেই আইটেমের গ্রুপ, মানে কী ধরনের আইটেমের ক্যাটেগরি, লিকুইড বা মানে কঠিন জাতীয় বা তরল জাতীয় হতে পারে। তারপরে হচ্ছে স্টক ইউনিট আবার দু রকমের হতে পারে, একটা সিম্পল ইউনিট এবং একটা কম্পাউন্ড ইউনিট, যেমন কেজি বা 1 কেজি সমান 1000 গ্রাম। এবার হচ্ছে গোডাউন বা লোকেশন, যেখানে আমরা আইটেমটা তৈরি করব, সেই গোডাউন বা লোকেশন। আচ্ছা, এবার আইটেমটা যখন আমরা তৈরি করব তখন ফর্মুলা ইউজ করতে পারি। তো ফর্মুলা ইউজ করার জন্য আমরা বিল অফ ম্যাটেরিয়ালস, এই ফাংশনটা বা এর মাধ্যমে আমরা, যেটাকে ম্যানুফ্যাকচারিং ভাউচার বলছে, যার মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টের ফর্মুলা তৈরি করতে পারবো, যেখানে একটার আমি ফর্মুলা দেবো এবং হাজার হাজার প্রোডাক্ট ওই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে এটাকে বলছে বিল অফ ম্যাটেরিয়ালস বা ম্যানুফ্যাকচারিং ভাউচার। এরপরে আমরা যাব ইনভয়েস এন্ট্রিতে, মানে পারচেজ ইনভয়েস, সেল ইনভয়েস, ঠিক আছে, যেখানে ট্যাক্সও থাকতে পারে। তো ইনভয়েস দু রকমের হতে পারে, একটা নর্মাল ইনভয়েস এবং একটা ইনভয়েস প্রসিডিওর। তো ইনভয়েস এন্ট্রির এখানে দেখিনি উইথ পারচেস প্রসিডিওরটা দেওয়া আছে। প্রথমে পারচেস করতে গেলে পারচেস অর্ডার দিতে হয়,
অর্ডার অনুযায়ী মালটা আপনার কাছে আসবে, সেটাকে বলছে রিসিভ নোট বা চালান। তার বিল তৈরি হবে। যদি বিল হওয়ার আগে রিটার্ন হয় তাহলে রিজেকশন ইনওয়ার্ড বা রিজেকশন আউটওয়ার্ড অপশান আছে। যদি আমি পারচেস করি তাহলে রিজেকশন আউট হবে, আর যদি সেল করি তাহলে রিজেকশন ইন হবে। আবার বিল প্রিপেয়ার্ড হয়ে গেলে তারপরে যখন রিটার্ন হবে তখন ডেবিট নোট বা ক্রেডিট নোট হবে। পারচেসের সময় ডেবিট নোট হবে এবং সেলের সময় ক্রেডিট নোট হবে। তো এরকম আমরা 22টা কন্টেন্টস দেখতে পাবো, ঠিক আছে। তাহলে পরেরটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা tally.erp-net ডিটেলস কন্টেন্টসগুলো আলোচনা করছিলাম, যেখানে নাম্বার 12 অব্দি আগের ভিডিওতে আমরা পেয়েছি। এবার জানবো পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল কীরকম, যে মাল্টিপল পেমেন্ট সিস্টেম। ধরে নেওয়া যাক আমার কোনো একটা কাস্টমার রয়েছে যে কোনো একটা বিলিং করেছে, যে বিলের অ্যামাউন্টেও ক্যাশ বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা চেকে পেমেন্ট করতে চাইছে, তখন আমি পয়েন্ট অফ সেলে সেটা বিলটা করব। এরপরে রয়েছে ফিজিক্যাল স্টক। ফিজিক্যাল স্টক কীরকম না, ধরুন অ্যাবনর্মাল যে লসগুলো আছে, হয়তো ভেঙে গেল বা আগুনে পুড়ে গেল বা চুরি হয়ে গেল, চুরি যাওয়ার পরে মানে যে স্টকটা থাকবে সেটাকে আমরা মেনটেন করব ফিজিক্যাল স্টকে। এরপরে রয়েছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। হয়তো আমি ধারে কারোর কাছ থেকে কিছু কিনেছি, সে আমার উপরে ইন্টারেস্ট চার্জ করেছে, বা ব্যাংক লোনের উপরে ইন্টারেস্ট হতে পারে। এরপরে আমরা এর আগে দেখেছিলাম যে বিল অফ ম্যাটেরিয়াল ছিল, মানে যেখানে আইটেম তৈরি হচ্ছিলো, সেই আইটেম তৈরি করার পরে আইটেমটাকে সেল করতে গেলে কতগুলো সেল যে পদ্ধতি রয়েছে সেটাকে বলা হচ্ছে প্রাইস লিস্ট বা প্রাইস লেভেল। এরপরে আমরা ট্যাক্স পোর্শনে যাচ্ছি, যেখানে ভ্যাট উইদিন স্টেট হলে ভ্যাট, আউটসাইড স্টেট হলে পরে সেন্ট্রাল সেলস ট্যাক্স। তো ভ্যাটের অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন নর্মাল ভ্যাট, মাল্টিপল ভ্যাট ক্রিয়েশন বা অটো জেনারেট ভ্যাট। তো এখন আর এত ডিটেলস জানার দরকার নেই ভ্যাট, জাস্ট আমরা একটা কনসেপ্টের জন্য করব, যেহেতু এখন আর ভ্যাট ইউজ হয় না, সমস্তটাই জিএসটিতে ইউজ হয়। তো জিএসটি ডিটেলসে আমরা দেখে নেব। এবার রয়েছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস। তারপরে রয়েছে সার্ভিস ট্যাক্স। ট্যাক্সেবল সার্ভিস যদি কেউ কাউকে প্রোভাইড করে তার উপরে সার্ভিস ট্যাক্স হয়। এরপরে রয়েছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। ইনকাম সোর্স যেখানে রয়েছে তার উপরে টিসিএস হতে পারে। এবার রয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা জাস্ট অ্যাজ এ কন্টেন্ট হিসেবে দেওয়া আছে, এটা কিন্তু আলাদা করেও করা যেতে পারে। 3 মান্থ জিএসটি ক্লাস রয়েছে। এরপরে রয়েছে আমদানি শুল্ক, এক্সাইজ ডিউটি। এবার রয়েছে স্যালারি শিট প্রিপারেশন, যেখানে পেরোল ভাউচার রয়েছে, সেই স্যালারির মধ্যে বেসিক, ডিএ, এইচআরএ, এমএ বা এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, এই সমস্তটাই আমরা দিতে পারবো, অ্যাকাউন্ট নাম্বার। তাহলে পে হেড, এমপ্লয়ি মাস্টার, স্যালারি ডিটেলস, ঠিক আছে। যখন স্যালারি ডিটেলস তৈরি করবো সেক্ষেত্রে ইউনিট থাকবে। তো ইউনিটটা দু রকমের হতে পারে, একটা সিম্পল ইউনিট, একটা কম্পাউন্ড ইউনিট। সেই ইউনিট, সিম্পল ইউনিট, কম্পাউন্ড ইউনিট আমরা জানবো। এরপর রয়েছে অ্যাটেন্ডেন্স ক্রিয়েশন। এই ধরনের প্রেজেন্ট, অ্যাবসেন্ট, সিক লিভ, মেডিকেল লিভ, এটা ওভার টাইম কেউ 5 ঘন্টা 5.5 ঘন্টা করতে পারে, ঠিক আছে। বলছে লিভ এনকেজমেন্ট হতে পারে, পিট্যাক্স হতে পারে। তো এই সমস্তটাই আমরা পেরোল ভাউচারের মাধ্যমে করতে পারবো। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। আচ্ছা, এবার এই টোটাল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার উপরে দু রকমের পরীক্ষা হবে, একটা প্র্যাকটিক্যাল হবে এবং একটা অনলাইন হবে। তো এই যারা আমাদের এই অনলাইন ক্লাসগুলো করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাদের কিন্তু একটা ক্লাস প্রমোশন বা নাম্বারের একটা প্রমোশনের ব্যাপার আছে। তো আপনারা কেয়ারফুলি ক্লাসগুলো করুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সিলেবাসটা মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা জানবো ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টস।